যে আমার কাছে যেটা মনে হয়, এই যে আপনি যদি ওই যে সমস্ত আইনজীবী ধরেন একটা মোটিভ নিয়ে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইহুদিদের নানাভাবে ভিকটিম করা সেটা করেছিলেন, সেই উদাহরণটা যদি আমি বাদও রাখি, আপনি সর্বজনীন ভাবে মানে সারা পৃথিবীতে আইনের কিছু বেসিক নর্মস আছে। আপনি যদি বিচার করতে চান, ও তো বিচারের কথা বললো আবার জাস্টিসের কথা বললো, আমি শঙ্কিত যে আপনার মানে এখানে ন্যায় বিচার তো দূরের কথা, বিচার হবে কি? আপনি তো একটা ট্রাইব্যুনাল করবেন বা একটা আদালত করবেন, সেখানে আপনার বিচার করে ন্যায় বিচার হতেও পারে, নাও পারে। কিন্তু এখন আপনি আদালত, প্রসিকিউশন টিম, ইনভেস্টিগেশন টিম সবকিছু দেখে যদি আমার মনে হয় যে আপনার বিচারটাই হবে না, আমার তো এখন সেই আশঙ্কাটাই হচ্ছে যে আমি যে প্রসিকিউশন টিমটা দেখছি, আমি যে ইনভেস্টিগেশনের অবস্থা দেখছি, এবং আপনি দেখেন যে সালমান এফ রহমান, তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের মামলা হতে পারে, তার বিরুদ্ধে হত্যা মামলা কিভাবে হয়? তারপরে আপনি শাহজাহান খান, উনি তো মন্ত্রী ছিলেন না। আপনি যে একজন, উনি যে একজন মন্ত্রীকে, তাও আমরা মন্ত্রী, সব মন্ত্রীকে তো এখানে আনতে পারি না, কারণ আপনি স্বরাষ্ট্রমন্ত্রী যে, তারপরে পুলিশের আইজিপি যে, তাদেরকে আমরা আসামি করতে পারি। মানে সিম্পল এটা একটা কাণ্ড জ্ঞান, এটা বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। তারপর রাশেদ বিচারপতি খান মেনন, মানিক, না না, বিচারপতি মানিক। বিচারপতি মানিক, হ্যাঁ, তারপরে রাশেদ খান মেনন, হাসানুল হক হিমু, ওনারা 14 দলের, ওনারা তো এই হত্যাকাণ্ডের অর্ডার কিভাবে দিয়েছেন? এটা তো সিম্পল একটা কাণ্ডজ্ঞান। তো আপনি যেভাবে, এবং আমি আজকে পত্রিকায় যতটুকু দেখতে পেলাম যে একজন আহ, অভিযুক্ত তিনি একজন আইনজীবী নিয়োগ করতে পারবেন, এবং যেভাবে আপনার মানে বিষয়টাকে একটা মানে স্বচ্ছতা, পর্যাপ্ত স্বচ্ছতা আমি দেখতে পাচ্ছি না। এবং আপনার একটা মানে আপনার ক্রিমিনাল প্রসিকিউশন কিন্তু খুব কঠিন জিনিস। আপনি সিম্পল একটা মার্ডার কেসের মানে প্রসিকিউশন করতে গেলে কিন্তু জান বেরিয়ে যায়। হ্যাঁ, জি। আর আপনি জেনোসাইডের বিচার করবেন 2024 সালে, 2024 সালে এসে আপনি জেনোসাইডের বিচার করবেন, যেখানে রোম স্ট্যাটিউট হয়ে গেছে, আইসিসি হয়ে গেছে, আইসিটিআই হয়ে গেছে, আইসিটিআর হয়ে গেছে। আপনি সেখানে জেনতেন ভাবে আপনি, এবং আমার কাছে খুব মানে কষ্টকর এই বিষয়টা যে তারা পলিটিক্যাল রেটোরিকটা, মানে জেনোসাইড জেনোসাইডের পলিটিক্যাল রেটোরিক, কারণ যে সমস্ত অধ্যাপকরা এটা তুলেছেন আমি ব্যক্তিগতভাবে জানি তারা কেউ জেনোসাইড স্কলার না। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, তারা কেউ জেনোসাইড স্কলার না। নাম্বার টু হচ্ছে তারা জেনে শুনে একটা মানে পলিটিক্যাল রেটোরিক করছেন এবং মিথ্যাচার করছেন। কারণ আমি ব্যক্তিগতভাবে চাই যে জুলাই আগস্টে যারা হত্যাকাণ্ড হয়েছে, যারাই মানে যাদেরকে হত্যা করা হয়েছে সেটা ইনভেস্টিগেশন করে যারা দায়ী অবশ্যই তাদের বিচার করতে হবে। কিন্তু আপনাকে মাস কিলিংকে আপনি কেন জেনোসাইড করবেন? যেটা মাস কিলিং, কারণ আপনার এখন কিন্তু ক্রিমিনাল ল, দেশের ভিতরে ক্রিমিনাল ল এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল সিস্টেম, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল, লিগ্যাল সিস্টেম যেটা, সেটাও কিন্তু অনেক বেশি ডেভেলপ। আপনি কিন্তু একটা বিষয় যে আপনি যার বিচার করছেন, সেটা আপনি কি চুরির জন্য করছেন, না ডাকাতির জন্য করছেন, না ছিনতাইয়ের জন্য করছেন, না হত্যাকাণ্ডের জন্য করছেন, নাকি আপনি জেনোসাইডের জন্য করছেন, নাকি আপনি ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির জন্য করছেন, সেইটা নির্দিষ্ট না করে আপনি কি করে বিচার করেন? মানে এটা তো পৃথিবীর মানে আমি কোনো নর্মসে, জুডিশিয়াল নর্মসে পড়ে না এটা। হ্যাঁ, আপনি বিচার করে আপনি দেখেন যে 2010 সালে যখন ট্রাইব্যুনালটা গঠিত হলো, 2012 সালে যখন বিচারটা শুরু হবে, তখন কি পরিমাণ বিরোধিতা হয়েছিল, জি। জাতীয় আন্তর্জাতিকভাবে কি পরিমাণ বিরোধিতা হয়েছিল। এবং 2008 সালে আওয়ামী লীগের সরকার কিন্তু ভূমিধস মানে বিজয় সমর্থন মিছিল। নিয়ে তারা বিজয়ী হয়েছিল, কিন্তু তারা প্রচন্ড কিন্তু ভীত এবং কম্পিত ছিল। এবং তারা কিন্তু প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা বিষয়ে এত বেশি ভীত এবং কম্পিত ছিল, এবং প্রত্যেকটা বিষয়ে তারা স্বচ্ছতার সাথে যতটা সম্ভব তাদেরকে আপনার আইনজীবী নিয়োগ করা, তাদের বক্তব্য শোনা, তাদের আত্মপক্ষ সমর্থন করা, মানে জুডিশিয়াল নর্মসে। হ্যাঁ, মিনিমাম জুডিশিয়াল নর্মস ছাড়া আপনি কি করে বিচার করেন, আমি সেটা বুঝতে পারছি না।